আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং আমার শ্রদ্ধাভাজন সহকর্মীবৃন্দ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ ৭৩তম অনলাইন ক্লাসের লাইভ সম্প্রচার শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি বিষয় নিয়ে আজকের ক্লাসের ভিতরে আলোচনা সীমাবদ্ধ থাকবে। তাই তোমরা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছ এবং যারা সংযুক্ত হওনি, সকলকে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে এই ক্লাসের সম্পূর্ণ উপকার যেন পেতে পারো সেই আহ্বান জানিয়ে সরাসরি আমরা ক্লাসরুমে প্রবেশ করছি। শুরু হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ক অনলাইন ক্লাসের লাইভ সম্প্রচার। মরিচ বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ সাইফুল আরিফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আনুষ্ঠানিকভাবে আবারও স্বাগত জানাচ্ছি আমি ক্লাসরুমের ভিতরে। আমি আগেই উল্লেখ করেছি যে আজকের আলোচ্য বিষয় হবে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। তোমরা এখানে একটি বইয়ের কভার পেজে ছবি দেখতে পাচ্ছ। এটি তোমাদেরই অত্যন্ত ভালো লাগার একটি বই, বিজ্ঞান। সেই বিজ্ঞানের কভার পৃষ্ঠার ছবি। পাঠ্যপুস্তককে অবশ্যই সব সময়ের জন্য সাথে রাখতে হবে, অথবা পাঠ্যপুস্তকের সাথেই হতে হবে। পাঠ্যপুস্তককে কোনো ক্রমেই অবহেলায় ফেলে রাখা চলবে না। যদিও করোনা অতিমারির কারণে আমাদের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে, তারপরেও শিক্ষা একটি চলমান প্রক্রিয়া হওয়ার কারণে আমাদেরকে নিজ উদ্যোগে যে কোনো উপায় হোক স্বাস্থ্যবিধি মেনে সরকারি নিয়ন্ত্রণে থেকে এই ক্লাসগুলোর সাথে সম্পৃক্ত থাকতে হবে, পড়াশোনা এগিয়ে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের অষ্টম অধ্যায় থেকে পাঠ 12, এখানে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, এটি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দুটি ছবি এখানে দেখতে পাচ্ছ পাশাপাশি। এই ছবিটি তোমাদের পরিচিত ছবি, বিশেষ করে শহরে যারা থাকো, আজকাল গ্লোবাল ভিলেজ হয়েছে, যে কোনো ছবি, যে কোনো দৃশ্য আমরা ঘরে বসেই দেখতে পাই। এই রকমের ছবি বা বাস্তবে আমরা প্রায়ই দেখেছি। এখানে কি হচ্ছে, বাতাসে ধোঁয়া বা ধূলিকণা এগুলো ছড়িয়ে পড়ছে। আর পরে কি হচ্ছে, এগুলো এই ধোঁয়ার যে কণাগুলো এগুলো কি নিচে জমা হচ্ছে? না, এগুলো কখনোই নিচে জমা হয় না, এগুলো বাতাসেই মিশ্রিত অবস্থায় থাকে। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটি ঔষধ, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটি লিকুইড একটি ওষুধ, সাসপেনশন হিসেবে আমরা জানি। তো এখানে কি হচ্ছে, তরলে, যে কোনো একটা তরল দ্রাবকে ওই ঔষধের কণাগুলো মিশ্রিত অবস্থায় আছে, ঝাঁকালে মিশে যায়। একটু সময় যদি বোতলটি রেখে দেই তাহলে কি হয়, পরে আবার থিতিয়ে পড়ে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছ। তাহলে এই যে দুটি বিষয়, দুটি ছবির মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করেছি, এই দুটি বিষয় কিন্তু আসলে বিজ্ঞানের দৃষ্টিতে একটু ভিন্ন বিষয়। মিল রয়েছে, আবার কিছুটা অমিলও রয়েছে। আমরা সেই গুরুত্বপূর্ণ টপিক দুটোই আজ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ সম্পর্কিত আরও দুটো ছবি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দুধ একটি আদর্শ খাবার, আমাদের অনেকেরই প্রিয় খাবার, সকলেরই প্রিয় খাবার হওয়া উচিত। যাই হোক, সেই দুধে চর্বি কণা থাকে, অন্যান্য পানি বা তরল লিকুইডের ভিতরে চর্বি কণা, এটি কিন্তু আসলে থিতিয়ে পড়ে না, কখনো মিশ্রিত অবস্থায় থাকে। আবার কুয়াশা, কুয়াশা দেখো, কুয়াশা, পানি কণা, এটিও কিন্তু এই বাতাসের মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে, এটি একটি অবস্থা। এখন এই যে ছবিগুলো আমরা দেখলাম, চারটি অবস্থা, চারটি ছবি, এর আলোকে আমাদের আজকের পাঠ, যেটি তোমাদের ঘোষিত অধ্যায়ে উল্লেখিত আছে পাঠ্য বইয়ের ভিতরে, সেটি হচ্ছে কি, সাসপেনশন ও কলয়েড। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো, আমাদের আজকের আলোচ্য বিষয় হবে সাসপেনশন এবং কলয়েড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু সামান্য ধারণা দিয়ে নেই। এখানে আমরা যে দ্রবণ করি, দ্রবণ একটি পদার্থের ভিতরে আরেকটি পদার্থ মিশ্রিত করি, এই দ্রবণ সম্পর্কিত আলোচনা তোমাদের আজকের যে পাঠ্য অধ্যায়, সেই অধ্যায়ে বিস্তারিত উল্লেখিত আছে প্রথম থেকেই। সেখানে আমরা বিভিন্ন রকমের দ্রবণের বিষয় সম্পর্কে জেনেছি। সম্পৃক্ত দ্রবণ হতে পারে, অসম্পৃক্ত দ্রবণ হতে পারে, অতিপৃক্ত দ্রবণ হতে পারে,
আবার মিশ্রণ আর দ্রবণের মধ্যে কিছু তফাৎ রয়েছে, এই বিষয়গুলো আমরা সম্যক জেনেছি। সেই জ্ঞানের আলোকেই এখানে সাসপেনশন এবং কলয়েডের বিষয়গুলো আসবে। সাসপেনশন এবং কলয়েড এটিও কিন্তু দ্রবণ, এটিও মিশ্রণ, তবে এর কিছুটা চারিত্রিক বা বৈশিষ্ট্যগত ভিন্নতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই কথাগুলো আশা করি তোমরা বুঝতে সক্ষম হচ্ছ এবং এই ক্লাসের শেষে আমরা শিখন ফলগুলো অর্জন করতে পারবো এই বিশ্বাসও আমার রয়েছে। সাসপেনশন, কলয়েড এটি কি বলতে পারবো, তৈরি করতে পারবো এবং এদের পার্থক্য করতে পারবো। আমি আগেই বলেছি এগুলো এক ধরনের মিশ্রণ, এগুলো এক ধরনের দ্রবণ, বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাসপেনশনের বিষয়টা কি দেখো, এই একটা জুসে ফলের কণা মিশ্রিত অবস্থায় থাকে, আবার এই একটা ওষুধ, তরলে ওষুধের কণা মিশ্রিত অবস্থায় থাকে, ঝাঁকালে মিশ্রিত অবস্থায় থাকে, কিন্তু যখন রেখে দেব তখন সেই কণাগুলো কিছুটা থিতিয়ে পড়বে, সম্পূর্ণ থিতিয়ে পড়বে না। থিতানো বিষয়টা কি, মানে নিচে জমা হবে তলানি আকারে, ওই পাত্রের তলায় জমা হবে, একদম সম্পূর্ণ যে জমা হবে সেটি নয়, অধিকাংশই জমা হবে আর কিছু মিশ্রিত অবস্থায় সব জায়গায় থাকবে। এই হলো সাসপেনশনের বিষয়টা। আমরা বইয়ের ভিতরে একটু প্রবেশ করতে চাই। দেখো তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে এই বিষয়ে বিস্তারিত উল্লেখিত আছে। এটি হলো 69 পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বইয়ের 69 পৃষ্ঠায় এই যে সাসপেনশন এবং কলয়েডের বিষয়টি আছে। দেখো এই যে তলানি আকারে জমা হওয়ার বিষয়টি আছে, মিশ্রণ ঝাঁকালে সেটি জমা মিশে যায়, দ্রবণ হয়, সেটি আছে। এই বিষয়গুলো এখানে উল্লেখ আছে। আর এর পাশাপাশি কলয়েডের বিষয়টিও এখানে আছে। এই 69 এবং 70 পৃষ্ঠা তোমরা যদি পড়ো তাহলে এই বিষয়টি সম্পর্কে খুব সুন্দরভাবে ধারণা লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ছবিতে দেখলাম যে এখানে এটি ঝাঁকালে মিশে যায়, কিন্তু যখন রেখে দেব তখন নিচে থিতিয়ে পড়বে। তাহলে এটি মিশ্রণ এবং দ্রবণ হওয়া সত্ত্বেও বিশেষ ধরনের দ্রবণ এবং মিশ্রণ, যাকে আমরা বলবো সাসপেনশন, সাসপেন্ড অবস্থায় থাকবে। সংজ্ঞাটি কিরকম, যে সমস্ত মিশ্রণে দ্রব্য বাতাসে বা পানিতে ভেসে থাকে এবং থিতিয়ে পড়ে সেগুলোই হচ্ছে কি, সেগুলোই হচ্ছে সাসপেনশন। তাহলে এটি এক ধরনের বিশেষ মিশ্রণ, যে মিশ্রণে দ্রব অণুগুলো দ্রাবকের মধ্যে সর্বত্র মিশ্রিত অবস্থায় থাকবে, সব জায়গায় ছড়ানো ছিটানো থাকবে এবং স্থির অবস্থায় রেখে দিলে তার অধিকাংশই পাত্রের নিচে তলানি আকারে থিতিয়ে পড়বে। এটি হচ্ছে সাসপেনশনের মূল কথা। আমরা অনেক সময় সিরাপ খাই, বিভিন্ন অসুখের কারণে ডাক্তাররা আমাদেরকে সিরাপ দেয়। সিরাপে দেখা যায় কিছু কিছু সিরাপে লেখা থাকে যে সেবনের পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নিন, রোগীকে নয়, ওই ঔষধের শিশিটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। কেন? ঝাঁকালে দেখবে যে ওর ভিতরে যে বিভিন্ন রকমের পার্টিকেল আছে, কণা আছে, ওষুধের কণা, সেগুলো সব জায়গায় মিশে যায়। আবার তুমি যখন রেখে দিবে কিছু সময় পরে তলানি আকারে জমা হবে। আবার কিছু কিছু সিরাপে কিন্তু এটা লেখা থাকে না যে ঝাঁকিয়ে নিতে হবে, এমন কোনো শর্ত নেই, সেখানে ওইরকম তলানির বিষয়টিও নেই। এটি কিন্তু একটা বাস্তব প্রয়োগ সাসপেনশনের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখো কলয়েডের দিকে একটু আগাই। কলয়েডটা কি তোমাদের এই পাঠ্যপুস্তকে প্রবেশ করলে সেখানেও পাবে কলয়েডের বিষয়টি। দেখো এই যে 70 পৃষ্ঠায় কলয়েডে বিদ্যমান উপাদানগুলো একটি আরেকটিতে দ্রবীভূত হয় না, কিন্তু ছড়িয়ে থাকে। কলয়েডে যেটি প্রধান উপাদান বা পরিমাণে বেশি থাকে তাকে বলা হয় অবিচ্ছিন্ন ফেজ বা দশা, কন্টিনিউয়াস ফেজ। আর যেটি কম পরিমাণে থাকে বা ছড়িয়ে থাকে সেটিকে বলা হয় কি, ডিসপার্সড ফেজ বা দশা। যেমন দুধ হচ্ছে একটি কলয়েড, যা পানি ও চর্বি দিয়ে তৈরি। চর্বির ক্ষুদ্র কণাগুলো পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঠিকই দেখা যায়। এই হচ্ছে কলয়েডের একটি বাস্তব উদাহরণ। অনুরূপভাবে কুয়াশা একটি কলয়েড। এরকমের অনেক কলয়েড আমরা পাবো। এবং কলয়েড এবং সাসপেনশনের ক্ষেত্রে একটি মৌলিক পার্থক্য তোমাদের বইয়ে আছে। দেখো যে কলয়েড সাসপেনশনের যে কণাগুলো দ্রবীভূত থাকে বা মিশ্রিত থাকে সেটিও ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। আর কলয়েডের ভিতরে যেগুলো থাকবে সেগুলোও ক্ষুদ্র, তবে এই ক্ষুদ্রতার মধ্যে একটু তারতম্য আছে। কিরকম? যে সাধারণত কলয়েডে বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। আর যদি কণাগুলোর আকার 1 মাইক্রোমিটার বা তার বেশি হয় তখন এটি আর কলয়েড না হয় সাসপেনশনে পরিণত হয়।
অর্থাৎ কলয়েডের ভিতরে যে দ্রব থাকবে সেটি একদম ছোট, 1 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে, মানে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আর একটু যদি বড় হয়ে যায় 1 মাইক্রোমিটার বা তার চেয়ে একটু বেশি যদি হয়, তখন সেটি হবে সাসপেনশন, অর্থাৎ তখন সেটি থিতিয়ে পড়ার একটি অবস্থা হবে। সেটি আর পাত্রের মধ্যে সাসপেন্ড অবস্থায় বা ঝুলন্ত অবস্থায় থাকবে না, ওটি থিতিয়ে পড়বে। আর কলয়েডে ওটি সাসপেন্ড থাকবে, ঝুলন্ত থাকবে, সব জায়গায় ছড়ানো অবস্থায় থাকবে, থিতিয়ে পড়বে না। কারণ হচ্ছে তার এই যে আকার হচ্ছে একদম ক্ষুদ্র, 1 থেকে 1000 ন্যানোমিটার। আশা করি তোমরা বিষয়গুলো মনে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমস্ত মিশ্রণে দ্রব বাতাসে বা পানিতে ভেসে থাকে এবং থিতিয়ে পড়ে না, সেগুলোই হচ্ছে কি কলয়েড। যেমন এই যে অ্যারোসল বলো, বডি স্প্রে বলো, কুয়াশা বলো, এগুলো সবই কলয়েডের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক আলোচনা করলাম, দেখালাম, পাঠ্য বই খুললাম। এর আলোকে এই কাজটি করতে পারো কিনা দেখো, যে সাসপেনশনের একটি তালিকা তৈরি করো এবং কলয়েডের একটি তালিকা তৈরি করো। তালিকাটি কিভাবে করবে? তোমার বাস্তব জীবনে যে সমস্ত ওরকম দেখবে মিশ্রণ যেটা থিতিয়ে পড়ে সেটা হচ্ছে সাসপেনশনের মধ্যে, আর যেটা থিতিয়ে পড়ে না বা সবসময় মিশ্রণ অবস্থায় থাকে সেটিকে আমরা কলয়েড বলবো। এরকমের উদাহরণ তোমরা পাবে। যেমন বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ যেগুলো খাওয়া হয় সেগুলো সাসপেনশন। আর কলয়েড তো বললাম দুধ, ভাতের মাড়, এ জাতীয় তোমরা উদাহরণ খুঁজলে অনেক পাবে। সেই তালিকা তৈরি করবে, আর তালিকা তৈরি করতে গিয়ে কোনো সমস্যায় যদি পড়ো অবশ্যই আমার সাথে অনলাইনে শেয়ার করবে, অথবা ফিজিক্যালি যখন দেখা হয় সামাজিক দূরত্ব বজায় রেখে তখনও বিষয়টি শেয়ার করতে পারো, আমি হেল্প করব। যাই হোক, এই কাজটি যতটুকু তোমাদের পক্ষে সম্ভব হয় করে অবশ্যই আমার সাথে শেয়ার করবে, আমি সেটি দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরবর্তী ধাপে চলে যাই। একটি কাজ, এখানে দল গঠন করতে পারবো না, তারপরেও ক্লাস যেন বাস্তব ক্লাসের মতো মনে হয় এরকম একটা পরিবেশ তৈরির জন্য এরকম একটি অবস্থা তোমাদের সামনে উপস্থাপন করলাম। মনে যেন হয় যে না আমরা দূরে আছি, এটা যেন মনে না হয়, যেন মনে হয় আমরা ক্লাসরুমে আছি। এটি হচ্ছে মূল উদ্দেশ্য। এখানে সাসপেনশন তৈরির একটি বিষয় আছে, বইয়েও আছে এটি। পাঠ্য বই যদি তুমি খোলো সেখানে দেখতে পাবে যে সাসপেনশন তৈরি কিভাবে করতে হয়। এখানে আছে যে একটি এখানে একটি কাচের গ্লাস, চামচ, কাদামাটি এবং পানি। এখানে কি করতে হবে? কাচের গ্লাসের 3/4 ভরে পানি নাও, 1 চামচ পরিমাণ কাদামাটি গ্লাসে যোগ করে খুব ভালোভাবে নাড়া দাও, মিশ্রণটিকে কিছুক্ষণের জন্য রেখে দাও। এই হচ্ছে কাজ। এখানে কি দেখতে পাবো এটি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। কাদামাটির দ্রবণ হবে, যখন রেখে দেব এখানে কিছু প্রশ্ন আছে, দেখো প্রশ্নগুলোর উত্তর করা যায় কিনা। গ্লাসের মধ্যে মিশ্রণ কিরূপ দেখাচ্ছে? কাদামাটির মিশ্রণ। উত্তরটি তুমি এখানে লিখবে, দেখেই লেখা যাবে। 3 মিনিট পরে, মানে কিছু সময়, একদম যে এক্সাক্ট 3 মিনিট হতে হবে এমন কথা নেই, 5 মিনিট হোক আরো ভালো। তো এরপরে গ্লাসের মিশ্রণ কিরকম দেখাবে, অর্থাৎ এই প্রথম দেখা যাবে ঘোলা, মিশে যাবে, দেখা যাবে ঘোলা। 3 মিনিট বা আরো যদি রেখে দেই তখন থিতিয়ে পড়বে, নিচে কাদার বেশি অংশ জমা হবে আর কিছুটা এখানে থাকবে, তার মানে ঘোলার পরিমাণ কিছুটা কমবে। আরো 3 মিনিট পরে যদি রেখে দেই এবং লক্ষ্য করি, দেখা যাবে সেখানে পানিটা অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে আর থিতানোর পরিমাণটাও বাড়ছে। এভাবে আমরা সাসপেনশন তৈরির বাস্তব একটি পরীক্ষা একদম লো কস্ট ম্যাটেরিয়াল, মানে বিনা মূল্যের উপকরণ দ্বারা করতে পারি। খুবই মজার বিষয়, তোমরা বাসায় বসে এটি করবে এবং সাসপেনশনের বাস্তব প্রয়োগ তোমরা দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা আরেকটু গভীরে যেতে চাই, একটি ভিডিও তোমাদেরকে দেখাতে চাই। আমরা ভিডিওতে কি দেখলাম? গ্লাসের মিশ্রণ কিরূপ দেখাচ্ছে? হ্যাঁ, গ্লাসের মিশ্রণ প্রথমে ঘোলা দেখাচ্ছিল, 3 মিনিট পরে ঘোলা একটু কমলো, স্বচ্ছ হয়ে গেল, আরো 3 মিনিট পরে একদম ক্লিয়ার হয়ে গেল এবং নিচে থিতানোর পরিমাণটা বেড়ে গেল। এটি আমরা দেখলাম বাস্তবে, আর তোমরা বাস্তবে এই পরীক্ষাটি করে এভাবেই দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাসে আরো একটি ভিডিও আমরা দেখাবো,
পার্থক্য বোঝানোর জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভিডিও দেখলাম, ভিডিও দ্বারা কি বুঝলাম যে সাসপেনশন এটি ভালো ফিল্টার পেপার দিয়ে ছাঁকন যন্ত্র দিয়ে ছেঁকে ওই পার্টিকেলগুলো বা কণাগুলো আলাদা করা সম্ভব, কিন্তু কলয়েডের ক্ষেত্রে এটি কিন্তু সম্ভব নয়। এই ভিডিও দুটির মূল কথা এটি যে সাসপেনশনের ক্ষেত্রে তার যে উপাদানগুলো ছেঁকে অনেকটাই আলাদা করা সম্ভব, আর কলয়েডের ক্ষেত্রে এটি সম্ভব নয়। কারণ কি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো, ওই যে আকার আকৃতির একটা বিষয় আছে। সাসপেনশনে যে কণাগুলো থাকে এগুলোর আকৃতি কিছুটা বড় কলয়েডের তুলনায়, এ কারণে এটি ছাঁকন যন্ত্রে বা ছাঁকন পেপারে ধরা পড়ে পৃথক হয়ে যায়, কিন্তু কলয়েডের কণাগুলো এতই ক্ষুদ্র যে এগুলোকে আলাদা করা সম্ভব নয় ছাঁকন যন্ত্রের মাধ্যমে। শিক্ষার্থীবৃন্দ, এবারে একটি প্রশ্ন তোমাদেরকে দিলাম, দেখো এই যে 4টি অপশন আছে এর মধ্যে কোনটি কলয়েড বলতে পারবে? চিনির দ্রবণ, লবণের দ্রবণ, শরবত এবং দুধ। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, ধন্যবাদ। এর সঠিক উত্তর হচ্ছে দুধ। এটি হচ্ছে কলয়েডের একটি সুন্দর উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল্যায়নের আরও একটি পর্ব এখানে দিচ্ছি। দেখো স্ফটিক কি, ঘনীভবন কি, সাসপেনশন কি, কলয়েড কাকে বলে। অল্প কথায় উত্তরগুলো লিখে আমার সাথে শেয়ার করবে। এখন সরাসরি মূল্যায়নের সুযোগ অনেকটাই কম, যেহেতু আমাদের সবার অনলাইন অ্যাক্সেস সবসময় থাকে না, তারপরেও এই ভিডিওগুলো আমার এই পেজে থাকবে। তোমরা মূল্যায়ন করে মূল্যায়নের উত্তরগুলো লিখে আমার কাছে যে কোনো মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে হোক বা যে কোনোভাবে দিবে। আমি তোমাদের এই মূল্যায়নের পর্বে অবশ্যই সক্রিয়ভাবে অংশগ্রহণ করব এবং তোমাদেরকে মূল্যায়নের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ তোমাদেরকে শেষবারের মতো হাইলাইট করে দিতে চাই। যেমন আমরা সাসপেনশন জানলাম, তারপরে কলয়েড জানলাম, তারপরে থিতানি জানলাম। সাসপেনশন কি সেটা আমরা জানলাম, কলয়েড কি তাও জানলাম, থিতানো কি সেগুলো জানলাম। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু টার্ম আজকের ক্লাসে যেগুলো ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাড়ির কাজ দিচ্ছি না, যেহেতু তোমরা জানো সবাই যে এখন কি চলছে। হ্যাঁ, সরকারিভাবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত অ্যাসাইনমেন্ট দেয়া নেওয়া চলছে। আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তোমরা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে আবার জমা দিচ্ছ। এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম এটি হচ্ছে বাড়ির কাজ, এবং এটি অত্যন্ত গুরুত্বের সাথে যথাসময়ে করে স্কুলে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিতে হবে, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে। এগুলো তোমাদের একাডেমিক কার্যক্রমে অবশ্যই বিভিন্নভাবে কাজে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ দিকে চলে এসেছি। এই শেষবারে যে কথাগুলো তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দেব সেটি হচ্ছে, এখন বর্ষাকাল, আমাদের একদিকে করোনা অতিমারি, একদিকে ব্ল্যাক ফাঙ্গাস, একদিকে ডেঙ্গু, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ এবং সাথে মানব সৃষ্ট বিভিন্ন দুর্যোগ সবসময়ের জন্য আমাদের দিকে ওত পেতে আছে। আমরা এগুলো থেকে নিজেদেরকে সেভ থাকার চেষ্টা করব এবং সাধ্যমতো অন্যকেও সেভ রাখার চেষ্টা করব, এবং সব সময়ের জন্য
এখন ঘরে থাকার চেষ্টা করা, এটাই হচ্ছে স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো। আর পাঠ্য বইকে সাথী করে নেবে এই আহ্বান জানিয়ে আগামী ক্লাসে আবার অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।